আপনারা শুনছেন কাউন্টলেস টেলস, গল্প যেখানে অল্প নয়। এবার ম্যারিয়েটের ভেতর থেকে একটা অজানা আতঙ্ক গুটি গুটি পায়ে এগিয়ে আসতে লাগলো। ক্রমশ উত্তেজিত হয়ে উঠতে লাগলো সে আবার বিছানাটার আশেপাশে দেখল। দুটো ঘরই ভালো করে তন্ন তন্ন করে খুঁজল, ফল হবে না জেলেও আবার খুঁজতে লাগলো। সারা শরীর বেয়ে একটা ঠান্ডা ঘামের স্রোত বেয়ে যাচ্ছে তার গা দিয়ে। আর এই সমস্ত সময়টা সেই একই জায়গা থেকে শ্বাস প্রশ্বাসের শব্দটা তাকে তাড়া করে ফিরতে লাগলো। কাউন্টলেস টেলসে আজ আপনারা শুনছেন সাহিত্যিক অ্যালজেরনন ব্ল্যাকউডের কলমে কিপিং হিজ প্রমিসেস অবলম্বনে সাংঘাতিক একটি ভয়ের গল্প, সে কথা রেখেছিল। আজকের গল্প পাঠে শুভঙ্কর, অন্যান্য চরিত্রে শুভঙ্কর, সায়নী, সুশ্রিক এবং আমি শঙ্খ। শুরু হচ্ছে আজকের গল্প, সে কথা রেখেছিল। আশ্চর্য, এখন তো রাত 11টা। ছেলেটা তার ঘরে দরজা জানলা বন্ধ করে মন দিয়ে একটানা পড়ে যাচ্ছে। শুধু পড়া নয়, প্রাণপণে মুখস্থ করে যাচ্ছে, যাতে সে পরীক্ষায় যেভাবেই হোক পাশ করতে পারে। ছেলেটার নাম ম্যারিয়েট, এডিনবার্গ ইউনিভার্সিটির 4th ইয়ারের ছাত্র। এই পরীক্ষাটা তার কাছে মরণ বাঁচানোর লড়াইয়ের মতো। ইতিমধ্যেই মা বাবা জানিয়ে দিয়েছে যে পয়সা খরচা করে আর তাকে হোস্টেলে রেখে পড়াশোনা করানো সম্ভব নয়। প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে জীবন কাটাচ্ছে ম্যারিয়েট, কিন্তু পড়াশোনার প্রতি তার আগ্রহ প্রবল। এখন রাত 11টা। তার সস্তার এই ঘরটা একেবারে শ্রীহীন এবং মলিন হয়ে রয়েছে। একটু যে সাজিয়ে গুছিয়ে রাখবে তার জন্য পর্যাপ্ত সময় বা টাকা কিছুই ওর কাছে নেই। সে দৃঢ় মনে এটাই ঠিক করেছে যে যেভাবেই হোক এই পরীক্ষায় তাকে পাশ করতেই হবে। তাই গত কয়েক সপ্তাহ ধরে সে জান লড়িয়ে দিয়েছে। ম্যারিয়েট সাধারণ স্তরের ছাত্র। মেধা অল্প হলেও শরীর এবং মনের সমস্ত শক্তি সে নিঃশেষ করে দিতে পারে শুধুমাত্র পড়াশোনার জন্য। পরিশ্রম করতে করতে সে এটাই ভেবে এসেছে যে এই পরিশ্রমের দাম সে একদিন নিশ্চয়ই পাবে। ম্যারিয়েটের যে খুব বন্ধুবান্ধব রয়েছে এমনটা নয়, কিন্তু যে কজনই আছে তারা সবাই কথা দিয়েছে যে তাকে রাতে একটুও বিরক্ত করবে না। অন্যান্য ছাত্রদের সবারই আর্থিক অবস্থা স্থিতিশীল, কিন্তু ম্যারিয়েটের যে সেটা নয় সেটা তারা বোঝে। তারা লক্ষ্য করেছে যে ম্যারিয়েট প্রচণ্ড মনোযোগ দিয়ে পড়াশোনা আরম্ভ করেছে। তাহলে এত কিছু জেনেও কে এই সময় এত রাতে ওর দরজায় বেল বাজাবে? ম্যারিয়েট এটা ভাবতে ভাবতেই উঠে দাঁড়ালো, যদিও তার একটু ভয়ই করতে লাগলো। এই সময় এত রাতে কারোর তো আসার কথা নয়। মনের মধ্যে চিন্তা যেন লাফিয়ে বাড়ছে। কিন্তু সে এত ভাবছে কেন? দরজা খুলে আগন্তুককে দেখলেই তো হয়। আবার একবার বেল বাজল। দরজা না খুলে আর উপায় নেই। সে কি এই শব্দটা উপেক্ষা করে যাবে? কিন্তু এখন যদি সে এই ঘন্টার শব্দ শুনে সাড়া না দেয়, তাহলে সারা রাত ধরে তাকে জ্বালাতন করে যাবে না তো? ম্যারিয়েট বুঝতে পারল যদি এখন আগন্তুক চলেও যায়, তার মাথায় এটাই খচখচ করতে থাকবে যে কে এসেছিল। বাড়ির গৃহবর্তী মহিলা তো কাঁটায় কাঁটায় 10টাতে শুয়ে পড়েছেন, আর এখন 1000বার বেল বাজালেও তিনি কোনো মতেই সাড়া দেবেন না। কাজে আর চিন্তা ভাবনা না করে পড়া ছেড়ে উঠে সে এগিয়ে গেল দরজার দিকে। মনে মনে অদৃষ্টে কয়েকটা গাল মন্দ করল সে অচেনা আগন্তুকের উদ্দেশ্যে। এডিনবার্গের রাস্তাঘাট এত রাতে নির্জন, শান্ত, ছোট্ট শহর। আর এই এফ স্ট্রিটের নির্জন এলাকার বাড়িটার তেতলায়
তার ঘরে কোনো শব্দটব্দের অত্যাচার একেবারেই নেই, কখনো হয় না। আরও একবার বেল বেজে উঠল। এক বুক রাগ আর বিরক্তি নিয়ে সে হলঘরের বারান্দা ধরে এগোতে লাগলো। এবার আগন্তুকের ঔদ্ধত্যের তো সীমা নেই, এতবার করে বেল বাজাচ্ছে। তোরা তো সবাই জানিস যে আমি কীরকম মরণাপণ চেষ্টা করে যাচ্ছি, যাতে অন্তত পাস করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি। আর এই সময় একবার ব্রেক নিলে যে কীরকম অসুবিধা হয় সেটা তোরা জানিস না। মনের ভিতরেই কথাগুলো গজগজ করে ওঠে তার। এই বাড়িতেই অন্য আর যারা আছে তারা ওর মতোই ডাক্তারি পড়ে কয়েকজন। তারা কিছুজন গরিব, কিছুজন সাধারণ, কয়েকজন লেখালেখি করে, আর বাকি যারা আছে তাদের সম্বন্ধে ম্যারিয়েট জানে। আসলে তারা যে কি কাজ করে সেটা বোঝাও যায় না। পাথরের সিঁড়ির প্রতি তলাতে এক একটা গ্যাসের বাতি জ্বলে ওঠে, ম্লান আলো, তাই তাতে অন্ধকার ঠিক দূর হয় না বললেই চলে। খোলা দরজা পেরিয়ে সিলিন্ড্রিক্যাল আকৃতির ঘোরানো সিঁড়িটার মুখে এসে দাঁড়ালো ম্যারিয়েট। পড়ার বইটা তার হাতেই ধরা আছে। আগন্তুকের পায়ের আওয়াজ সে ইতিমধ্যেই শুনতে পেয়েছে, কারণ বুটের শব্দ তখনই তার কানে গিয়েছিল। দরজাটা খুলে সে বাইরে তাকালো। আশ্চর্য, আগন্তুক সামনেই এলো না। দরজার বাইরে কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু বুটের শব্দ স্পষ্ট শুনেছিল ম্যারিয়েট, অথচ কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎই একটা অদ্ভুত ধরনের শিরশিরে ভয় তার শরীরের উপর দিয়ে বয়ে গেল। শিরদাঁড়ার ভেতর দিয়ে একটা ঠান্ডা ভয়ের স্রোত যেন নেমে গেল পিঠ বরাবর একেবারে নিচের দিকে। সে ভাবল একবার অদৃশ্য আগন্তুকের উদ্দেশ্যে চিৎকার করে উঠবে কিনা, নাকি দরজাটা ফের বন্ধ করে দিয়ে আবার ঘরে গিয়ে পড়ায় মনোনিবেশ করবে। মুহূর্ত খানিক ভাবতে লাগলো তার। এসব ভাবতে ভাবতে হঠাৎই সেই আগন্তুকের শরীরটা কোনার দিক করে দেখা গেল। একেবারেই অপরিচিত লোক। লোক বলা ভুল হবে, কম বয়সী ছেলে, একেবারে যুবক, ছোটখাটো কিন্তু বেশ চওড়া কাঁধওয়ালা দেহ ছেলেটার। মুখটা তার সাদা খড়ি মাটির মতো বর্ণহীন, ফ্যাকাশে, চোখ দুটো উজ্জ্বল পটে কিন্তু কোটরে ঢোকা এবং কোঁচকানো, গালে খোঁচা খোঁচা দাড়ি, সব মিলিয়ে বেশি নোংরাই দেখাচ্ছে। তবুও ছেলেটা যে ভদ্র তাতে সন্দেহ নেই। পরনে বেশ পরিপাটি পোশাক, আর দাঁড়ানোর ভঙ্গিতে একটা অভিজাত্য মেশানো। চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, মাথায় টুপি নেই, এমনকি হাতেও কোনো টুপি বা ছাতা নেই। ওভারকোট বা রেইনকোট জাতীয় কিছুও ছেলেটার পরনে নেই, অথচ সারা সন্ধ্যা ধরে বৃষ্টি পড়েছে এই অঞ্চলে। এইসব দেখে অনেকগুলো প্রশ্ন ম্যারিয়েটের মনে আসছিল, কিন্তু অনেক কষ্টে সে নিজেকে সামলালো। অচেনা আগন্তুকের সঙ্গে এসব বাক্য বিনিময় করবার কোনো প্রয়োজন নেই তার। কিন্তু এসব প্রশ্ন করার আগেই ছেলেটা তার দিকে মাথাটা একটু ঘোরালো, আর তখনই ঘরের লম্বা হলঘর থেকে সোডিয়াম গ্যাস ল্যাম্পের একটা আলো রেখা এসে ছেলেটার মুখের উপর পড়ল। চমকে উঠল ম্যারিয়েট। ফিল্ড, ফিল্ড, তুই বেঁচে আছিস? সত্যি এটা তুই? বল, কিরে? প্রশ্নটা করেই ম্যারিয়েট বুঝতে পারল একে তো বাইরে রাখা ঠিক হবে না। মনে পড়ল ফিল্ডের বাবাই একদিন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ফিল্ড ম্যারিয়েটের প্রাইভেট স্কুলের বন্ধু। ওরা একসাথে কোন স্ট্যান্ডার্ড অবধি পড়েছে সেটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, তবে স্কুল পাশ করে যাওয়ার পর থেকে দুজনের আর দেখাই হয়নি। মাঝে মধ্যে ফিল্ডের সম্পর্কে কিছু কথা তার কানে এসেছে। ফিল্ডের নাকি স্বভাব চরিত্র খুব খারাপ হয়ে গিয়েছে, ড্রাগ অ্যাডিক্ট এবং আরও কিছু বদ নেশা হয়েছে তার। ভেতরে আয়। ম্যারিয়েট ঘরের ভেতরে আসতে বলল ফিল্ডকে।
তোকে তো ঠিক ভালো দেখছি না, চোখে মুখে এরকম একটা ক্লান্তির ছাপ। আয় আয়, বস বস, আর আর বল আমাকে সব, দেখি কিছু করতে পারি কিনা। বড় অদ্ভুত লাগছিল ফিল্ডকে দেখে ম্যারিয়েটে। চেহারার মধ্যে কিসের ইঙ্গিত যেন রয়েছে। কোনো অন্ধকার জগতে এতদিন যেন সে ঘুরে বেরিয়েছে। কে জানে, কিছু ভাবতেও ভয় পাচ্ছিল ম্যারিয়েট। তবুও পুরনো বন্ধুকে তাড়িয়ে দেবে এমন অমানুষ সে মোটেই নয়। সিঁড়ির শেষ কটা ধাপ নেমে এসে সদর দরজাটা বন্ধ করে দিল ভালো করে। ফিল্ডের দিকে তাকিয়ে দেখল সে কেমন যেন এলোমেলোভাবে পা ফেলছে। দেখে মনে হচ্ছে সে খুবই দুর্বল হয়ে পড়েছে। বোধহয় ঠিকমতো খাওয়া হয়নি। পরীক্ষায় পাশ করুক বা না করুক, ঠিকঠাক খেতে না পেলে যে কীরকম অবস্থা হয় সেটা ম্যারিয়ার ঠিক জানে। ওর নিজেরই এরকম হাল হয়েছে বেশ কয়েকবার, তাই সে খুব সহজে বুঝতেও পারল সবটা। ফিল্ডকে চুপ থাকতে দেখে সে এবার একটু হাসি মুখেই বলল, আরে চলে আয়, অনেক দিন পর তোকে দেখে বেশ ভালো লাগছে। আমি তো এখনই খেতে বসবো ভাবছিলাম, তুই এসে পড়ছিস যখন, ভালোই হলো, একসঙ্গে কিছু খেয়ে নেওয়া যাক। এখন চল। ফিল্ড কিন্তু এই কথা শুনে কোনো উত্তর দিল না। পা ফেলতে গিয়ে টলে গিয়ে বেসামাল হয়ে যেন পড়েই যাচ্ছিল। চটপট তার একটা হাত ধরে ফেলল ম্যারিয়েট। ঠিক সেই মুহূর্তে তার নজরে পড়ল ফিল্ডের পরনের পোশাক। একেবারে ঢলঢল করছে। এক সময়ের চওড়া চেহারা এখন একেবারে শীর্ণকায়। দেখে মনে হচ্ছে যেন একটা কঙ্কালের গায়ে জড়ানো রয়েছে এই ঢলঢলে জামা কাপড়। ফিল্ডের হাত ধরতেই একটা ভয়ের অনুভূতির সঞ্চার হলো ম্যারিয়েটের মনে। ওর হাত যেন বরফের মতো ঠান্ডা। হাতের তলার হাড়ের উপর যেন এক চিলতে মাংস শুধুমাত্র জড়ানো রয়েছে। আর একটু শক্ত করে ওর হাতটা ধরলেই যেন সে মাংস খুলে বেরিয়ে আসবে, এতটাই জড়া জীর্ণ ওর অবস্থা। আয় আয়, আমি তোকে ভেতরে নিয়ে যাচ্ছি, আয় আমায় ধর। ম্যারিয়েট আর ফিল্ডের শরীরের ব্যাপারে আমল না দিয়ে ওকে ধরে ধরে ঘরের ভেতরে নিয়ে চলে গেল। এই হল ঘরটা কি অন্ধকার, তাই না? কিন্তু কথাটা বলি, ওর মনে একটা ভাবনা এলো, এই রাত বিরেতে ফিল্ড এলোই বা কোথা থেকে? আরও ঠিকানা সেটাই বা ফিল্ড জানলো কি করে? স্কুল জীবনে যখন দুজনে ঘনিষ্ঠ বন্ধু ছিল সে তো প্রায় 7 বছর আগের কথা। ফিল্ডকে ধরে একটা সোফাতে এনে বসিয়ে দিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল ম্যারিয়েট। তুই একটু বস, আমি খাবারগুলো গরম করে নিয়ে আসি। তোকে খুবই ক্লান্ত দেখছি, তুই পারলে আমার এই জামাটা পর, আর খেয়ে নিয়ে তারপর তোর সব গল্প শুনবো, তখন কিছু একটা ভেবে ঠিক করা যাবে। ম্যারিয়েট ওর একটা ঘরে পড়ার জামা ফিল্ডের হাতে দিল। ফিল্ড সেটা নিল ঠিকই, কিন্তু সেই সোফায় বসে এদিক ওদিক দেখতে লাগলো যেন ম্যারিয়েটের কথা ওর কানেই পৌঁছয়নি। ম্যারিয়েট আর অপেক্ষা করল না, রান্নাঘরে গিয়ে বড় একটা পাউরুটি আর তার সাথে একটা বাটারের কিউব নিয়ে প্লেটে সাজিয়ে দিল ফিল্ডে। ছোট রান্নাঘরটা থেকে ফিল্ডকে দেখা যাচ্ছে। এক ফাঁকে দরজার আড়াল থেকে বন্ধুর দিকে তাকিয়ে সে দেখল কানা ঘোষও যা শুনেছিল তা হয়তো একেবারে ভুল নয়। উজ্জ্বল কোটরে ঢুকে যাওয়া চোখ দুটো দেখলেই বোঝা যায় যে সে কতটা মাদক সেবন করে। মাদক বলতে যে সে মাদক নয়, একেবারে ড্রাগস। সেই জিনিস খেয়ে একেবারে বিধ্বস্ত চেহারা। তবে ম্যারিয়েটের এই পরীক্ষার ব্যস্ততার মধ্যে কোথা থেকে যে সে উদয় হলো সেটাই ওর কাছে আশ্চর্যের কারণ। কিন্তু সংকোচ করে সে কিছু বলতে চাইল না। খাবারগুলো সোফার সামনে টেবিলটার উপর রেখে ম্যারিয়েট বলল, নে শুরু কর, তারপর একটু স্মোক করতে করতে গল্প করা যাবে। আসলে আমি পরীক্ষার জন্য খুবই ব্যস্ত,
সামনে পরীক্ষা, আর ভালোভাবে পাশ করতে না পারলে এবার খুব টেনশন রয়েছে, বুঝতে পারছিস? আর একা তো, তাই এই সময় একজন সঙ্গী পেয়ে ভালোই লাগছে। শেষের কথাগুলো যদিও একটু বাড়িয়েই বলল ম্যারিয়েট। বলে দেখল ফিল্ডও তার দিকে তাকিয়ে আছে, একেবারে এক দৃষ্টে। অজ্ঞাত সারে তার পা থেকে মাথা পর্যন্ত দেহটা একবার কেঁপে উঠল। ফিল্ডের মুখটা একেবারে মরার মতো সাদা, আর সে মুখে ভয়ঙ্কর শারীরিক এবং মানসিক যন্ত্রণার ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। ও গড, আমি তো ভুলেই গিয়েছিলাম। কথাটা বলেই লাফিয়ে উঠল ম্যারিয়েট, এগিয়ে গেল রান্নাঘরের দিকে। বলতে লাগলো, আমার কাছে তো বেশ কিছুটা ব্র্যান্ডি রয়ে গেছে, যদিও আমি পড়াশোনার সময় ব্র্যান্ডি ছুঁই না। তুই বস বস, তোকে দিই। রান্নাঘর থেকে ব্র্যান্ডির বোতলটা নিয়ে একটা গ্লাসে অনেকটা ব্র্যান্ডি ঢেলে বন্ধুর হাতে দিতেই এক ঢোকে সে সবটাই খেয়ে নিল। এমনকি জল মেশানোর সময়টুকু পর্যন্ত দিল না। গভীর দৃষ্টি দিয়ে বন্ধুকে দেখছিল ম্যারিয়েট। দেখতে দেখতে কয়েকটা অসঙ্গতি ওর চোখে পড়ল। ফিল্ডের গায়ের কোটটা ধুলোয় ভর্তি, একদিকের কাঁধের উপর গলায় কোনার দিকে ছোট ছোট মাকড়সার জাল দেখা যাচ্ছে কি? তাছাড়া ওটা শুকনো, ভেজা নয়। ম্যারিয়েটের আগেও মনে হয়েছে যে এত বৃষ্টিতে কোটটা শুকনো হওয়ার কথা তো নয়। তবে কি সে কোনো শেডের তলায় দাঁড়িয়েছিল? এতক্ষণ ধরে এই বাড়িরই কোথাও লুকিয়েছিল কি? ভারী অদ্ভুত ব্যাপার তো। মনে এত এত প্রশ্ন আসা সত্ত্বেও ম্যারিয়েট নিজে থেকে ওকে কিছু জিজ্ঞেস করবে না বলে মন স্থির করে রেখেছিল। না খেয়ে খেয়ে যা অবস্থা হয়েছে ওর, বরং এবার পেট ভরে খেয়ে একটু ঘুমিয়ে নিক, তারপর আবার গল্প করা যাবে। ডিনার করছিল দুজনে একসাথে, কিন্তু ম্যারিয়েট একাই কথা বলে যাচ্ছিল। নিজেরই অতীত এবং বর্তমানের কথা সেই সবই। খাচ্ছিল সে অল্পই, শুধু বন্ধুর খাওয়া দেখছিল। সে তো একেবারে জন্তুর মতো খুবলে খাবলে খেলেই বাঁচে। কতদিন ধরে যে ফিল্ড অভুক্ত তার কোনো ইয়ত্তা নেই। ম্যারিয়েটের জীবনে এটা এক নতুন অভিজ্ঞতা। হয়তো কতদিন অভুক্ত ফিল্ড সেই বন্ধুর খাওয়া দেখতে দেখতে আনন্দের সঙ্গে একটা কান্নাও তার গলায় দলা পাকিয়ে ঠেলে উঠছিল। সোফায় বসে খেতে খেতেই ঘুমে ঢলে পড়ছিল ফিল্ড। খাওয়া শেষ হতে ম্যারিয়েট বলল, এইবার তোর একটা ডিপ ঘুম দরকার, আর আমাকে সারা রাত ধরে পড়তেই হবে, না হলে ভালো করে রিভিশন করা শেষ হবে না। তুই একটা কাজ কর, তুই আমার বিছানাতে চলে যা, গিয়ে সোজা শুয়ে পড়, এই তো পাশের ঘরে। ফিল্ড শুধু কৃতজ্ঞ চোখে একবার তাকিয়ে মাথা নাড়ল। ম্যারিয়েট বুঝল এখন ফিল্ড যেরকম ক্লান্ত, এই অবস্থায় কোনো কথা হয়তো জিজ্ঞেস করা উচিত হবে না। তাছাড়া ওর মুখ দিয়েও কিছু বেরোবে না। কাল সকাল অবধি অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে। এখন আর এত ভেবে লাভ নেই। আচ্ছা চল, আমি তোকে নিয়ে যাচ্ছি। এক ঘুম দিলে সকালেই তুই একেবারে তাজা হয়ে যাবি। ম্যারিয়েট তাকে ধরে বিছানার কাছে আনতেই সে পোশাক পরেই শুয়ে পড়ল বিছানায়। আর তার ঠিক পরক্ষণেই গভীর ঘুমে ঢলে পড়ল ফিল্ড। সেরকমই বুঝতে পেরে কয়েক পা পিছিয়ে এলো ম্যারিয়েট। দূরে দরজার গোড়ায় দাঁড়িয়ে থেকে দেখল কিছুক্ষণ ফিল্ডকে। স্কুল জীবনের কথা তার বড্ড মনে পড়ল। বেশ কিছু স্মৃতি মনের দরজার সামনে ভেসে ভেসে এসে দাঁড়িয়ে পড়ছে। মনে পড়ছে একটা প্রতিজ্ঞার কথা। দুজনেই আজীবন বন্ধুত্বের প্রতিজ্ঞা করেছিল, কিন্তু কালকে এই বন্ধুকে সে কি করবে? যদিও কাল কলেজ, কালকে কি করবে সেটা কাল ভাবা যাবে। এখন পড়তে বসা দরকার। পাশ থেকে বইটা তুলে নিয়ে যে অবধি পড়া হয়েছিল, ফিল্ড আসার আগে তারপর থেকে পড়তে শুরু করলো ম্যারিয়েট। পাশের ঘর থেকে ফিল্ডের নিঃশ্বাসের আওয়াজ কানে আসতে লাগলো।
খুব নিশ্চিদ্র ঘুম ঘুমাচ্ছে ফিল্ড। এই ঘুমটার খুব দরকার ছিল ওর। পড়তে পড়তে এটাই ভাবল ম্যারিয়েট। বাইরে এখন প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে, বাতাস আর বৃষ্টির ঝাপটা এসে পড়ছে জানলার কাঁচের গায়ে। ফিল্ড ঠিক সময় মতোই এখানে এসে পড়েছে। রাস্তাঘাটও বেশ নির্জন। কয়েক ঘন্টা পর বইটা বন্ধ করে হাই তুলল ম্যারিয়েট। আরেকটা বই টেনে নিল। তখনও পাশের ঘরে গভীর নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনে খুব সাবধানে উঠে দরজার কাছে গেল সে। অন্ধকারে প্রথমে কিছুই নজরে পড়ল না তার। তারপর আস্তে আস্তে চেয়ার, টেবিল, দেয়াল, আলমারি এইসব নজরে পড়ল। এবার বিছানার উপরে ঘুমন্ত দেহের আকারটা এবার স্পষ্ট হল। নিঃসারে ঘুমোচ্ছে ফিল্ড। ঠোঁটের কোণে হাসি জাগল তার। ঝড় আর বৃষ্টি সমানে চলছে বাইরে। গাড়ি ঘোড়ার কোনো শব্দই নেই। সকালবেলার দুধের গাড়ি আসবারও সময় হয়নি। এখনো বেশ কিছুক্ষণ পড়ে নেওয়া যাবে। সে ফিরে এসে পড়তে বসে গেল। একটা বই শেষ করে আরও একটা ধরেছে, আর মাঝে মাঝে কফির কাপে চুমুক দিয়ে চলেছে। এটাই তাকে জাগিয়ে রাখে। এই বিষতুল্য বস্তুটা সত্যিই খুব কড়া, একেবারে চাঙ্গা করে তোলে। সে আবার পড়াতে মনোযোগ দেয়। এখন তার পড়ার ব্যাঘাত সৃষ্টি করার মতো কেউ নেই, কেবল মাঝে মাঝে বাতাস আর বৃষ্টির দাপট। অবশ্য হাতে মাঝে মধ্যে কেমন একটা ব্যথা হচ্ছে, একেবারে অসহ্য নয় অবশ্য। ব্যথাটা মাঝে মধ্যে বেশ চাগার দিয়ে উঠছে। কেন যে হচ্ছে বুঝতে পারল না সে। বড়ই বিরক্তিকর। বেশ কিছুক্ষণ বাদে রাস্তা থেকে গাড়ি চলার শব্দ ভেসে দূরে কোনো গির্জায় ঢং ঢং করে 4টে বাজল। ম্যারিয়ার চেয়ারে গায়ে লিয়ে দেওয়ার আগে বড় করে আড়মোড়া ভাঙল। তারপর উঠে জানলার পর্দাগুলো একপাশে সরিয়ে দিল। ঝড় থেমে গেছে। দূরের সব কিছু একেবারে কুয়াশাচ্ছন্ন। আবার হাই উঠল তার। এবার ঘণ্টা 4 ঘুমিয়ে নেওয়াই যায় সোফায় শুয়ে। তখনও ফিল্ডের শ্বাস প্রশ্বাসের শব্দ ভেসে আসছে পাশের ঘর থেকে। বাবা, কি গভীর ঘুম! সে পায়ে পায়ে এগিয়ে গিয়ে আধখোলা দরজাটা দিয়ে উঁকি দিল ঘরের ভেতরে। ভোরের আলো ফুটেছে। অন্ধকার তত গাঢ় নেই আর। বিছানাটা দেখা যাচ্ছে। চেয়ে দেখল সে। চোখ দুটো কচলে আবার ভালো করে দেখল। মুহূর্তের মধ্যে হঠাৎ বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠল। ঘরে তো সে দরজা ঠেলে ঘরের ভেতর ঢুকল। না, কেউ নেই। এ কি করে সম্ভব? ফিল্ডকে প্রথম দেখার আগে যেমন একটা ভয় জেগেছিল মনে, সেই ভয়টাই আবার 1000 গুণ বেশি হয়ে তার ভেতর ফিরে এলো। তার বাঁ হাতটা ভীষণভাবে দপদপ করতে লাগলো, আর ভয়ানক যন্ত্রণা হতে লাগলো। হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল সে। এলোমেলো চিন্তাগুলো হটিয়ে দিয়ে সে স্থির হয়ে দাঁড়ালো, কিন্তু পারল না। তার পা থেকে মাথা পর্যন্ত কাঁপতে আরম্ভ করছে। এক প্রকার জোর করে নিজেকে সামলে নিল সে। তারপর বিছানার দিকে তাকালো। একজন মানুষ বিছানায় একভাবে শুয়ে থাকলে যেমন ছাপ পড়ে, তেমনই ফিল্ডের শরীরের ছাপ দেখা যাচ্ছে। বালিশে মাথা দেওয়ার নিশানাও স্পষ্ট। পায়ের দিকে জুতোর গোড়ালির আবছা ছাপও রয়েছে। জুতো পরেই তো শুয়ে পড়েছিল ফিল্ড। বিছানার কাছে এসে দাঁড়িয়েছে সে। ফিল্ডকে দেখা যাচ্ছে না, অথচ নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ তো হচ্ছে। গায়ে কাঁটা দিয়ে উঠল ম্যারিয়েটের। কোনো মতে নিজেকে স্থির রেখে প্রাণপণ চেষ্টায় গলায় আওয়াজ তুলে ডেকে উঠল, ফিল্ড, 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 কোথায় তুই? না, ফিল্ড, না, কোনো উত্তর নেই। কিন্তু সামনের শ্বাস প্রশ্বাসের শব্দ স্পষ্ট হয়ে যাচ্ছে। একেবারে বিছানা থেকেই শব্দটা উঠে আসছে।
গলায় কিছুতেই আর স্বর ফুটছিল না ম্যারিয়েটের। সে হাঁটু গেড়ে বসে বিছানার নিচে ভালো করে দেখল, ম্যাট্রেসটা তুলে দেখল, তারপর একে একে বিছানার চাদরগুলোও টেনে নামিয়ে দিল। কিন্তু শ্বাস প্রশ্বাসের শব্দ তেমনই চলতে লাগল, অথচ ফিল্ডের চিহ্ন কোথাও নেই। তার ঘরটা এতই ছোট যে কারো পক্ষে লুকিয়ে থাকাও অসম্ভব। ম্যারিয়ার এগিয়ে গিয়ে খাটটাকেই দেয়ালের কাছ থেকে টেনে সরিয়ে আনল, কিন্তু শব্দটা যেখানে হচ্ছিল সেখানেই হতে লাগলো। বিছানাটা সরিয়ে আনলেও ওই আওয়াজ কিন্তু একটুও নড়ল না। সারা রাত জেগে থাকার জন্য ম্যারিয়াট খুব ক্লান্ত বোধ করছিল। শরীরটাকে কোনো মতে শক্ত করে রেখে সে ঘরের প্রতিটি জায়গা, এমনকি আলমারির ভিতর পোশাক রাখবার ওয়ার্ড্রোব সমস্ত তন্ন তন্ন করে খুঁজে দেখল, কিন্তু কেউ কোথাও নেই। ওপর দিকে ছোট জানলাটাও বন্ধ। সেখান দিয়ে অবশ্য কোনো ছোট বেড়ালও যাতায়াত করতে পারবে না। বসার ঘরের দরজাটাও ভেতর থেকে বন্ধ, ওদিক দিয়ে কারো পক্ষে যাওয়াও সম্ভব নয়। আর ফিল্ডও যায়নি। এবার ম্যারিয়েটের ভেতর থেকে একটা অজানা আতঙ্ক গুটি গুটি পায়ে এগিয়ে আসতে লাগলো। ক্রমশ উত্তেজিত হয়ে উঠতে লাগলো সে আবার বিছানাটার আশেপাশে দেখল। দুটো ঘরই ভালো করে তন্ন তন্ন করে খুঁজল, ফল হবে না জেলেও আবার খুঁজতে লাগলো। সারা শরীর বেয়ে একটা ঠান্ডা ঘামের স্রোত বেয়ে যাচ্ছে তার গা দিয়ে। আর এই সমস্ত সময়টা সেই একই জায়গা থেকে শ্বাস প্রশ্বাসের শব্দটা তাকে তাড়া করে ফিরতে লাগলো। হঠাৎ ম্যারিয়েটের মনে একটা অন্য চিন্তা এলো। সে খাটটাকে ঠেলে আবার দেয়ালের গায়ে নিয়ে গেল, ঠিক যেমন ছিল। তারপর নিজেই ঠিক যেভাবে ফিল্ড শুয়েছিল ওখানেই শুয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই লাফ দিয়ে উঠে বসতে হলো। সারা গায়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল ম্যারিয়েটের। ওর পাশেই শ্বাস প্রশ্বাস তেমনই ভাবে চলছে, এমনকি ওর গালের উপর হুড়মুড়িয়ে এসে পড়ল ফিল্ডের নিঃশ্বাসের গরম বাতাস। অদৃশ্য ফিল্ডের নিঃশ্বাস এমন ভাবে পড়ছে যেন একটা বাচ্চা ছেলেও সে জায়গায় শুতে পারবে না। প্রচন্ড ভয় এবং অদ্ভুত এক অনুভূতি নিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল সে। আবার নিজের পড়ার ঘরে ফিরে এলো, সমস্ত জানলা খুলে দিল। ভোরের আলো আর বাতাস ঘর ভরিয়ে দিল। সে বসে বসে পুরো ব্যাপারটা নিয়ে ভাবতে চেষ্টা করল। রাতের পর রাত জেগে যারা লেখাপড়া করে, কম ঘুমোয়, তারা কি মাঝে মাঝে এরকম অদ্ভুত দৃশ্য দেখতে পারে না? এটা হয়তো এক প্রকার হ্যালুসিনেশন, কিন্তু ওর নিজের ক্ষেত্রে তো এটা বলা যায় না। ফিল্ড তো সত্যি সত্যি এখানে ছিল, হয়তো কয়েক ঘন্টা আগেও ছিল। কাল রাতের ঘটনাক্রম আবার একবার মনে করল ম্যারিয়েট। ফিল্ডের হঠাৎ আসা, তারপর খাওয়া, ঘুমোনো, এসব ভ্রম তো হতে পারে না কখনো। সেই ভয়, সেই একটা আতঙ্ক মনের মধ্যে ভেসে ওঠা, তার চেয়েও বড় বাঁ হাতের প্রচন্ড ব্যথাটা, এগুলো তো একটুও মিথ্যা না। তাহলে কিছুক্ষণ কোনো বুলি ফুটল না ম্যারিয়েটের মুখ থেকে, কিন্তু এখন ভাবতে গিয়ে মনে হচ্ছে ঠিকই তো, সারাটা সময় ফিল্ড একটাও কথা বলেনি। অথচ তার ভাবনা চিন্তাকে যেন ব্যঙ্গ করতে পাশের ঘর থেকে ফিল্ডের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ খুব গভীর ঘুমে আচ্ছন্ন থাকলে যেমন হয়, নিয়মিত ছন্দে সেরকমই শব্দ ভেসে আসতে লাগলো। একেবারে অবিশ্বাস্য, একেবারে যুক্তিহীন। ম্যারিয়েটের হঠাৎ মনে হলো এরকম ভাবতে ভাবতে হয় তার জ্বর বিকার হবে, নয়তো সে পাগল হয়ে যাবে। তাড়াতাড়ি টুপি আর ছাতাটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো সে। ভোরের বাতাসে নিশ্চয়ই মাথার ভেতরের কুয়াশাটা কেটে যাবে। সমুদ্রের সামনে গিয়ে দাঁড়ালে মনটা শান্ত হবে। কয়েক ঘন্টা ঘুরে ঘুরে বেড়ালো সে। যতক্ষণ কিছুটা আতঙ্ক বা দুঃস্বপ্নের উপশম হয় ততক্ষণ সে ঘুরে বেড়ালো। তাছাড়া খিদেটাও বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে। আরও বেশ কিছুক্ষণ বাদে
বাড়ি ফিরে এলো ম্যারিয়েট। ঘরে ঢোকার মুখে দেখলো কি একজন দাঁড়িয়ে আছে জানলার দিকে মুখ করে। চিনতে পারল ওরই সহপাঠী গ্রিন। সারা রাত খুব পড়েছ মনে হচ্ছে। আমি কয়েকটা নোটস মিলিয়ে নিতে এসেছিলাম, সেই সঙ্গে ভাবলাম ব্রেকফাস্ট করব তোমার সঙ্গে, কিন্তু এসে দেখে তুমি নেই। ভোরে বেরিয়েছিলে হঠাৎ? মাথাটা খুব ধরেছিল, তাই একটু হেঁটে এলাম। গ্রিন ও বলে হাসল। তখনই কাজের মেয়েটা গরম প্যাটিস সহ দুজনের সকালের খাবার নিয়ে চলে গেল। মেয়েটা চলে যেতেই গ্রিন বলে উঠল, হ্যাঁ গো, জানতাম না তো যে তোমার রাতে থাকবার জন্য কোনো বন্ধু রয়েছে। হ্যাঁ? চমকে উঠল ম্যারিয়েট। আমার কাছে অস্বীকার করছো? কোনো সুন্দরী মেয়ে নাকি হে, হ্যাঁ, যে পাশের ঘরে ঘুমোচ্ছে? ম্যারিয়েট শুকনো গলায় কিছু জবাব দিতে সাহস পেল না। নিঃশ্বাস প্রশ্বাসের গভীর শব্দ পেয়ে ভাবলাম যে তোমার বন্ধু পাশের ঘরে ঘুমোচ্ছে, তাই নয় কি? বলেই ম্যারিয়েটের চোখে প্রশ্নের দৃষ্টিতে তাকিয়ে রইল। দুজনেই দুজনের চোখে চোখ রেখে তাকিয়ে দেখল কিছুক্ষণ। ম্যারিয়েটের বুক থেকে যেন একটা ভার কমল। লাফিয়ে উঠে বলল, তুমিও শুনেছো তাহলে? ও থ্যাঙ্কস টু গড। হ্যাঁ, ন্যাচারালি আমি শুনেছি। দরজা তো খোলা। সরি, কিছু মনে করনি তো? মনে করার প্রশ্নই ওঠে না, বরং আমি স্বস্তি বোধ করছি। আমাকে বুঝিয়ে বলছি, শোনো। তুমিও যখন শব্দটা শুনেছো তখন তো আর কথাই নেই। আসলে তোমাকে বলবো কি ভীষণ ভয় যে আমি পেয়েছি তা বলার নয়। আমার মনে হচ্ছিল যেন আমার মস্তিষ্ক বিকার ঘটেছে। আর তুমি তো জানো যে এই পরীক্ষাটার উপর আমার সব কিছু নির্ভর করছে। তো আমি শুধু শব্দ আর ভয়াবহ কুৎসিত সব দৃশ্য দেখতে লাগলাম যেন। আমি আমি নুস, কি সব আজে বাজে কথা বলছো? গ্রিন একেবারে অধৈর্য হয়ে একটা ধমক দিল। আমার কথা শোনো গ্রিন। ম্যারিয়েট যতটা সম্ভব শান্ত এবং নিচু স্বরে বলল, কেননা তখনও পাশের ঘর থেকে নিঃশ্বাস প্রশ্বাসের শব্দটা ভেসে আসছে। বাজে কথা নয়, বাজে কথা নয়, আমি সব তোমাকে বলছি। আমাকে প্লিজ বাধা দিও না। সে একে একে গত রাতের সমস্ত কথা বলল, এমনকি তার হাতের ব্যথাটার কথাও। তারপর উঠে পাশের ঘরের দরজাটার কাছে গেল। এবার স্পষ্ট শুনতে পাচ্ছ তো নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ? পাচ্ছ না? গ্রিন মাথা নাড়ল। অর্থাৎ সেও পাচ্ছে। বেশ, তাহলে এসো, আমরা দুজনে ঘরটা খুঁজে দেখি। গ্রিন কিন্তু চেয়ার ছেড়ে উঠল না। আসলে আমি আগেই দেখেছি। বিব্রত স্বরে গ্রিন বলল, আমি শব্দ শুনে ভেবেছিলাম বুঝি তুমি ঘুমাচ্ছ। দরজা তো খোলাই ছিল, ভেতরে ঢুকে ভালো করেই দেখেছি। ম্যারিয়েট কোনো কথা না বলে দরজাটা হঠাৎ খুলে দিল। শব্দটা আরো জোরে শোনা গেল। কেউ একজন ওখানে আছে। চাপা দমবন্ধ স্বরে গ্রিন বলে উঠল, কেউ একজন ওখানে আছে? তো সে কোথায়? ম্যারিয়েট আবার বন্ধুকে বলল একসঙ্গে খুঁজে দেখতে, কিন্তু গ্রিন সোজা অস্বীকার করল। সে ভালো করেই দেখেছে, আবার দেখবার দরকার নেই। ম্যারিয়েট এটুকু বুঝল যে গ্রিন ভয় পাচ্ছে। দরজাটা বন্ধ করে দিয়ে দুজনে একসঙ্গে বসে পাইপ টানতে লাগলো। গ্রিন খুব অন্তরঙ্গ স্বরে ম্যারিয়েটকে প্রশ্নের পর প্রশ্ন করে গেল। ফল কিছুই হলো না, কারণ প্রশ্ন দিয়ে তো আর বাস্তব ঘটনাকে পাল্টে দেওয়া যায় না। এখন একমাত্র বাস্তব সত্যি এটাই যে আমার হাতে ব্যথাটা হচ্ছে। ম্যারিয়েট বলতে বলতে অন্য হাত দিয়ে ব্যথা ধরা হাতটার উপর বুলোতে লাগলো। ব্যথাটা সময় সময় এমন তুঙ্গে উঠে যাচ্ছে যে সহ্য করা যাচ্ছে না। অথচ আমার মনেই পড়ছে না যে আমি এরকম কোনো আঘাত পেয়েছি। গ্রিন বলল, কই তোমার হাতটা একবার দেখি তো। আমাদের ইউনিভার্সিটির এক্সামিনাররা যাই বলুক, হাড়ের বিদ্যেটা আমি ভালোই জানি, বুঝলে। ম্যারিয়েট মৃদু হেসে গায়ের কোটটা খুলে ফেলল। তারপর জামার হাতটা গুটিয়ে তুলল কনুইয়ের ওপরে। গ্রিন ঝুঁকে পড়ে খুব সতর্কভাবে কাটা দাগটা পরীক্ষা করল। তারপর মাথা তুলে বলল, দেখলাম, মনে হচ্ছে পুরনো ক্ষতের একটা দাগ।
পুরনো ক্ষতের দাগ? ফিস ফিস করে বলল ম্যারিয়েট। পুরনো ক্ষতের দাগ? ঠোঁট দুটো কাঁপতে আরম্ভ করেছে তার। মনে পড়েছে, এইবার আমার সব মনে পড়েছে। কি সব মনে পড়েছে? চেয়ারে বসেও ম্যারিয়েট অস্থির, একেবারে চঞ্চল হয়ে উঠল। হাসতে চেষ্টা করল, কিন্তু বৃথা। যেন যেন সে এক্ষুনি মূর্ছা যাবে। চুপ 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 করে থাকো, আমি 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 সব বলবো তোমাকে। ফিল্ড ওই ক্ষতটা দিয়েছিল আমাকে। ওটা ওটা ফিল্ডের কীর্তি। মিনিট খানেক দুজনের মুখের দিকে তাকিয়ে, আরে রক্ত পড়ছে যে, ব্যাপারটা দেখি তো। ম্যারিয়েটের ঠিক কবজির উপর একটা সরু লাল রেখা দেখা গেল, আর উপচে ওঠা বিন্দু বিন্দু তাজা রক্তের চিহ্ন সেই সরু কাটা জায়গাটাতে। গ্রিন উঠে এসে খুব ভালো করে দেখল কয়েক মিনিট ধরে, তারপর আবার চেয়ারে হেলান দিয়ে বসে কৌতূহলী দৃষ্টিতে বন্ধুর মুখের দিকে তাকালো। তোমার অজান্তে কখনো কেটে গিয়ে থাকবে নিশ্চয়ই, বলল গ্রিন। কিন্তু চোট আঘাতের চিহ্ন নেই। নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে যে জন্য ব্যথা করছে হাতটা। ম্যারিয়েট স্থির চোখে সেদিকে তাকিয়ে বসে রইল, যেন সমস্ত রহস্যটা তার হাতের চামড়ার উপর লেখা রয়েছে। কি ব্যাপার? আরে কেটে গেছে তো তাতে অবাক হওয়ার কি আছে? গত রাতে হয়তো উত্তেজনার মধ্যে তোমার জামার হাতের বোতামের খোঁচা লেগে কেটে গেছে। কিন্তু ম্যারিয়েটের ঠোঁট দুটো রক্তহীন সাদা হয়ে গেছে, তবু কথা বলতে চেষ্টা করছিল। বড় বড় ঘামের ফোঁটা সারা কপালটা জুড়ে ফুটে উঠছে। শেষে বন্ধুর দিকে ঝুঁকে পড়ল, ফ্যাস ফ্যাসে গলায় বলল, দেখো, লাল এই চিহ্নটা দেখছো? মানে তুমি যেটা কেটে যাওয়ার দাগ বলছো তার নিচে, আরও এই নিচের দিকে, আরও ভেতর দিকে। গ্রিন স্বীকার করল বটে, একটা কিছু দেখা যাচ্ছে। ম্যারিয়েট রুমাল দিয়ে রক্তের বিন্দুগুলো মুছে দিয়ে আরেকবার ভালো করে দেখতে বলল। ফিল্ড ওই ক্ষতটা করে দিয়েছিল। আবার বলল ম্যারিয়েট, এবার একটু জোরে। ফিল্ড? তুমি বলতে চাইছো গত রাতে? না, গত রাতে নয়, অনেক বছর আগে স্কুলে পড়ার সময় তার ছুরি দিয়ে, আর আমিও তার হাতে আমার ছুরি দিয়ে একটা ক্ষত করে দিয়েছিলাম। ম্যারিয়েট এখন দ্রুত স্বরে কথা বলে যাচ্ছে। আমরা পরস্পরের এক ফোঁটা করে রক্ত ওই ক্ষত কাটা দাগের উপর লাগিয়ে দিয়েছিলাম। হে ভগবান, কেন? কি জন্য? দুজন বন্ধুর মধ্যে একটা চুক্তি। আমরা একটা পবিত্র শপথও নিয়েছিলাম, যাকে বলে হোলি ওথ। এখন আমার স্পষ্ট সব মনে পড়ছে। আমরা তখন কতগুলো এক্সরসিজমের বই পড়েছিলাম একসাথে। তো আমরা প্রতিজ্ঞা করলাম যে আমরা দুজনকে দেখা দেব, মানে যে আগে মারা যাবে সে অন্যজনকে দেখা দেবে, আর সেজন্যই দুজনের রক্ত বিনিময় করে আমরা চুক্তি করেছিলাম। আমার বেশ মনে পড়ছে যে সেদিনটা ছিল একটা গ্রীষ্মকালের বিকেলবেলা। আমরা খেলার মাঠে ছিলাম প্রায় 7 বছর আগে, আর আমাদেরই একজন টিচার আমাদের হাতে ছুরি দেখে সেটা কেড়ে নেয়। ঘটনার শেষ সেদিনের মতো তখনই হয়েছিল, কিন্তু আমি সব ভুলে যাই। তারপর এত বছর ভুলেও ছিলাম সব, আর আজ আবার নতুন করে। তার মানে তুমি বলতে চাও? কথাগুলো বলতে গিয়ে এক প্রকার যেন তোতলাতে লাগলো গ্রিন, কিন্তু ম্যারিয়েট কোনো উত্তর দিল না। উঠে গিয়ে সোফার উপর 2 হাতে মুখ চোখ ঢেকে ক্লান্ত দেহটা এড়িয়ে দিল। গ্রিন নিজেও হতবুদ্ধি হয়ে বসেছিল। ম্যারিয়েটকে বিরক্ত না করে মনে মনে ফের বিশ্লেষণ করতে লাগলো ঘটনাগুলো। হঠাৎ একটা চিন্তা তাকে সচকিত করে তুলল। ম্যারিয়েট স্থির হয়ে পড়ে আছে সোফাতে, ঠেলে তুলল তাকে। সত্যি হোক বা মিথ্যে, ব্যাপারটা একটু তুলিয়ে দেখার দরকার আছে। মুখোমুখি হয়ে একটা সমাধান খোঁজার প্রয়োজন আছে। আমি বলছি ম্যারিয়েট, শোনো, এতটা ভয় পাওয়ার মতো কিছু হয়নি।
মানে ব্যাপারটা যদি ভ্রমই হয় তো আমরা তো জানি কি করতে হবে। কিন্তু আমি অন্য কয়েকটা কারণে ভীষণ ভয় পেয়ে গেছি। চাপা স্বরে ম্যারিয়েট বলে উঠল, বেচারা ফিল্ড। আচ্ছা ঠিক আছে, যদি খারাপটাই ধরে নিই, অর্থাৎ এটাই যদি সত্যি হয় যে তোমার বেচারা বন্ধু প্রতিজ্ঞা রাখবার জন্যই তোমাকে এসে দেখা দিয়েছে, তো ঠিক আছে, তাই ধরে নাও। শুধু একটা কথাই বেশ খোঁচা দিচ্ছে আমাকে, আর সেটা হচ্ছে এই যে তুমি কি নিশ্চিত করে বলতে পারো যে তোমার দেওয়া খাবারই সে খেয়েছে? মানে সত্যি সত্যি কি খাবারগুলো সে খেয়েছে না তোমার? ম্যারিয়েট কয়েক মুহূর্ত গ্রিনের দিকে তাকিয়ে বলল যে ইচ্ছে করলে সে পরীক্ষা করে দেখতে পারে। খাওয়া হয়ে যাওয়ার পর বাকি জিনিসগুলো আমি নিজের হাতে ওই আলমারিটার 3 নম্বর তাকের ওপর রেখে দিয়েছিলাম। কেউ এখনো সেখানে হাত দেয়নি। গ্রিন উঠে দেখতে গেল। ঠিক ধরেছি, ঠিক ধরেছি। গ্রিন হঠাৎ বলে উঠল, ঠিক ধরেছি, ঠিক যা ভেবেছিলাম তাই। জিনিসগুলো ধরাও হয়নি, এসো তুমি নিজে এসে দেখে যাও। দুজনে একসঙ্গে আবার পরীক্ষা করে দেখল। তাকের ওপর রাখা খাবারগুলো, পাউরুটি, কেক, একটাও যেন স্পর্শ করা হয়নি। এমনকি গ্লাসে যে ব্র্যান্ডিটুকু দিয়েছিল সেটাও তেমনই গ্লাসের মধ্যেই রয়ে গেছে। তার মানে তুমি কাউকে কিছু খাওয়াওনি, আর ফিল্ড কিছু খায়ওনি বা পানও করেনি। মোট কথা ফিল্ড এখানে আসেইনি। কিন্তু তাহলে ওই নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ? নেশাগ্রস্ত এবং হতবুদ্ধি হয়ে খুব নিচু স্বরে বলল ম্যারিয়েট। গ্রিন উত্তর দিল না। সে উঠে শোবার ঘরের দিকে গেল। ম্যারিয়েট বসে থেকেই দেখতে লাগলো। হঠাৎই দরজা খুলে গ্রিন ঘরে কান পাতল। কথা বলার দরকার হলো না। গভীর নিয়মিত ছন্দে নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ বাতাসে ভেসে বেড়াচ্ছে। এখানে ভ্রম হবার কোনো প্রশ্নই নেই। ম্যারিয়েটও দূরে বসে থেকেই শুনতে পাচ্ছিল। গ্রিন ওই ঘরের দরজা সজোরে বন্ধ করে এ ঘরে ফিরে এসে বলল, এখন শুধু একটা কাজই বাকি আছে। তুমি তোমার বাড়িতে ফিল্ডের খবরাখবর নেওয়ার জন্য চিঠি লিখে দাও, আর তারপর আমার ঘরে এসো। ওখানেই তোমার মন দিয়ে পড়তে সুবিধা হবে। ঠিক আছে, তাই হবে। পরীক্ষাটা তো আর কোনো ভ্রম বা কল্পনা নয়। আমাকে পরীক্ষাও দিতে হবে আর পাশও করতে হবে। ঠিক আছে, আমি তাহলে রাত্রে খেয়ে দিয়ে তোমার ঘরে চলে যাব। গ্রিন চলে যেতে ম্যারিয়েট তার বোনকে একটা চিঠি লিখল। ফিল্ডের খবর যাতে অতি অবশ্যই দেয় সেই নিয়ে বরাবর লিখে দিয়েছে ম্যারিয়েট। যত দ্রুত সম্ভব সকালের ডাকেই যাতে পৌঁছয় সেটা লিখে দিল ম্যারিয়েট। দেখতে দেখতে রাত হয়ে গেল। এবার ডিনার সেরে বইপত্র নিয়ে গ্রিনের ঘরে যেতে হবে। এই ঘরে আর রাত্রে একা থাকতে সে একটুও ভরসা পাচ্ছে না। পরীক্ষার জন্য প্রয়োজনীয় বইগুলো গুছিয়ে টেবিলের একপাশে রাখল ম্যারিয়েট। তারপর বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে নিল। ডিনারের জন্য খাবারগুলো টেবিলের উপর সাজিয়ে একটা চেয়ার টেনে বসলো ডাইনিং টেবিলে। এতক্ষণ খেয়াল করেনি, আবার সেই গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ তার কানে এসে বাজল। একটা গভীর নিঃশ্বাস তারও বুক ভেঙে বেরিয়ে এলো যেন। ফিল্ড কি তবে সত্যিই নেই? এত অল্প বয়সেই বা কেন? কি এমন হয়েছিল যে তাকে মরতে হলো? যাক, এখন আর সেসব ভেবে কোনো লাভ নেই। বোনের কাছ থেকে চিঠির উত্তর না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু ভাবতেও পারছে না। দেখা যাক। রুটির একটা টুকরো তুলে নিয়ে সে ছুরি দিয়ে মাখন লাগাতে লাগলো। আর তখনই, অত খাস না ম্যারিয়েট, বুকটা ধক করে উঠল ম্যারিয়েটের। তাহলে তাড়াতাড়ি আমার কাছে আসবি কি করে? তোর যে এখন আসা দরকার। আমি যে
বড্ড একা হয়ে গেছি বন্ধু। ম্যারিয়াট। পাউরুটিতে মাখন লাগানো বন্ধ হয়ে গেল। ওর হাত দুটো কাঁপতে লাগলো। ফিল্ডের গলা দুর্বল, ফ্যাস ফ্যাসে, যেন কষ্ট হচ্ছে খুব কথা বলতে। দেরি করছিস কেন? চলে আয়, চলে আয়। আমার যে বড় কষ্ট। এই দেখ, তোর জন্য আমি কি এনেছি। এই ফাঁসটা গলায় পড়ে তুই সিলিং থেকে ঝুলে পড়। দেখবি কত সহজ আমার কাছে চলে এসেছিস। দেখ দেখ, ফিরে তাকা আমার দিকে। সমস্ত দেহটা কাঁপছে থরথর করে ম্যারিয়েটের। তবু সে বাধ্য হলো ঘাড় ঘুরিয়ে তাকাতে। শোবার ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছে স্বয়ং ফিল্ড, ঠিক গত রাতে যেমন দেখেছিল। তার কঙ্কালসার একটা হাতে ফাঁস লাগানো দড়ির গোছা বাড়িয়ে ধরে আছে তারই দিকে। না না, পারবো না, পারবো না, কিছুতেই পারবো না, পারবো না। আর্তনাদ করে উঠল ম্যারিয়েট। পারবি না? কিন্তু কিন্তু আমি যে তোকে আমার কাছে নিয়ে আসবই, আজই, এক্ষুনি। ফিল্ডের কঙ্কালসার দেহটা তার দিকে এগোতে লাগলো। ভয়ঙ্কর আতঙ্কে চিৎকার করতেও ভুলে গেল ম্যারিয়েট। ফিল্ড এগিয়ে আসছে, আরও এগিয়ে আসছে। টেবিল ছেড়ে নড়তেও পারছে না ম্যারিয়েট। ফিল্ডের দুটো কঙ্কালসার হাত এগিয়ে এসে তার গলায় চেপে বসল। ফিল্ডের বরফের মতো ঠান্ডা শ্বাস ম্যারিয়েটের মুখের ওপর পড়ছে। গলায় হাত দুটো ক্রমশ চেপে বসছে। দম বন্ধ হয়ে আসছে তার। মুখ হাঁ করেও আর দম নিতে পারছে না সে। মুখের ভেতরটা শুকনো, জিভ বেরিয়ে আসছে। চোখের মণি দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। চিৎকার করতে গিয়েও একটা গো গো শব্দ ছাড়া আর কিছুই বেরোলো না ওর গলা দিয়ে। স্থির হয়ে গেল তার দেহটা। আস্তে আস্তে চোখ মেলে তাকালো ম্যারিয়েট। দিনের আলো ঝলমল করছে। ওপাশ থেকে গ্রিন হেসে বলল, এই যে ঘুম ভেঙেছে দেখছি। ওহ, সারা রাত কি ঘুমি না ঘুমালে। ম্যারিয়েট একবার নিজের গলায় হাত বুলিয়ে বলতে গেল, কিন্তু আরে ওসব কিছু না, তোমার আসতে দেরি দেখে গিয়ে দেখি ঘুমের মধ্যেই গো গো করছিলে। দুঃস্বপ্ন দেখছিলে বুঝেই তোমাকে তুলে আমার ঘরে নিয়ে এলাম। ক্রমাগত রাত জেগেই মাথা খারাপ হয়ে গিয়েছে তোমার। ঘুমটা ভালোই হয়েছে বুঝলে। এখন স্নান করে পেট ভরে খেয়ে পড়তে বসো। পরশুদিন পরীক্ষা আরম্ভ। নাও ওঠো, তৈরি হয়ে নাও। এরপর কয়েকদিন কেটে গেছে। ঠিক 7 দিনের মাথায় ম্যারিয়েটের বোনের চিঠি এলো। চিঠিটা খুলল ম্যারিয়েট, পড়তে আরম্ভ করল। তোর বন্ধু ফিল্ডের কথা জানতে চেয়েছিস। সে এক ভয়ানক বৃত্তান্ত। ফিল্ডের বাবা জন তাকে বাড়ি থেকে নিঃসম্বল অবস্থায় তাড়িয়ে দেয়। ফিল্ড তখন তাদের বাড়িরই নিচের ভাড়ার ঘরে গিয়ে এক প্রকার আত্মহত্যা করে। মানে একেবারে জলটুকুও না খেয়ে উপোস করে মারা যায়। ফিল্ডের মা বাবা অবশ্য খবরটা চাপতে চেষ্টা করেছে, কাউকেও জানতে দেয়নি। কিন্তু ওদের এক চাকরের মুখ থেকে আমাদের চাকর জানতে পেরে আমাকে বলে। মৃতদেহটা 14 তারিখে খুঁজে পেয়ে মা বাবা ডাক্তার ডেকে আনে। ডাক্তার পরীক্ষা করে বলেন অন্তত 12 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। দেহটা একেবারে কঙ্কালসার হয়ে গিয়েছিল। গ্রিন বলল, তার মানে 13 তারিখে সে মারা গেছে। ম্যারিয়েট ধীরে ধীরে মাথা নাড়ল। আর যেদিনের কথা বলেছিলে সেদিন 13 ছিল না? ম্যারিয়েট কুঁকড়ে বসে রইল তার জায়গাতেই। হাতে ধরা চিঠিটা কাঁপতে শুরু করল ওর।
সেদিন রাতেই তো তোমার সঙ্গে সে দেখা করতে এসেছিল, অর্থাৎ সেই 13 তারিখে। ম্যারিয়ার চিঠিটার দিকে তাকিয়ে স্থির হয়ে বসে রইল। ওর কানে এখনো ভেসে আসছে ফিল্ডের শেষ কথাগুলো। কিন্তু আমি যে তোকে আমার কাছে নিয়ে আসবই, আজই, এক্ষুনি। শুনলেন সে কথা রেখেছিল। মূল রচনা অ্যালজেরনন ব্ল্যাকউডের কিপিং হিজ প্রমিসেস। আজকের গল্প পাঠে ছিল শুভঙ্কর। ম্যারিয়েটের চরিত্রে সুশ্রী, গ্রিনের চরিত্রে আমি শঙ্খ, ফিল্ডের চরিত্রে শুভঙ্কর, ম্যারিয়েটের বোন সায়নী। ভাবান্তর, পোস্টার ডিজাইন ও পর্ব পরিচালনায় টিম কাউন্টলেস টেলস। তাহলে কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাও কমেন্ট বক্সে। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে আরো ভালো ভালো গল্প তোমরা শুনতে পারো। পরের সপ্তাহে আরো একটি দারুণ গল্প নিয়ে হাজির হচ্ছি আমরা। ততক্ষণে শুনতে থাকো কাউন্টলেস টেলস, গল্প যেখানে অল্প নয়।